জরুরি অবস্থা ছিল সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জরুরি অবস্থা সম্পর্কে আমাদের ভুলে যাওয়া উচিত নয়, বললেন পর্যটন মন্ত্রী। এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার জন্য দায়ী দেশের তদানীন্তন কংগ্রেস সরকার এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী। আজ আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে জরুরি অবস্থার কালো দিন নিয়ে আয়োজিত মক পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বললেন শুনে নেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বললেন শুনে নেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার কি বললেন শুনে নেব। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও ছিলেন, আছেন আমাদের প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য মণ্ডল, আছেন আমাদের মিমি মজুমদার মহিলা মোর্চার সভানেত্রী। বিষয়টা হচ্ছে মক পার্লামেন্ট এবং ভারতবর্ষের আমাদের শাসক দল জনতা পার্টির নির্দেশে সারা দেশে ইমার্জেন্সির যে কালো অধ্যায় রচিত হয়েছিল 1975-এ দিদেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর দ্বারা, সেটার বিষয়ে আজকে নতুন প্রজন্মকে এডুকেট করার জন্য এই মক পার্লামেন্ট আয়োজন করা হয়েছে। আমার আহ্বান থাকবে, আপনারাও ভেতরে গিয়ে দেখবেন যে আজকের যুব সমাজ এই ইমার্জেন্সি সম্পর্কে কতটা ওয়াকিবহল এবং কেউ পক্ষে কেউ বিপক্ষে, এটাই ডেমোক্রেসির বিউটি, সেটা থাকবে। কিন্তু যারা বিপক্ষে বলছে তারাও এটা স্বীকার করছে যে 1975-এ যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছিল ইন্দিরা গান্ধীর দ্বারা, সেটা মিস্টেক ছিল, ভুল ছিল। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে ইমার্জেন্সি সেদিন ঘোষণা করা যেতে পারে। এটা আমরা উপলব্ধি করতে পারি যে শ্রীমতী গান্ধী নিজের ক্ষমতা বলে, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন এবং 21 মাস ব্যাপী 1 লাখের উপর বেশি মানুষকে জেলে বন্দি করে রেখে গণতন্ত্রের বা আমাদের সংবিধানের যে ধারা উপধারাগুলো সেগুলিকে উল্লঙ্ঘিত করেছিল। আজকে ইন্দিরা গান্ধীও নেই, বা 75 থেকে 50 বছর পর আমরা আজকে 2025-এ রয়েছি। কিন্তু তারপরেও ভারতবর্ষের কাছে আজও এটা বিভীষিকাময়, ভারতবাসীর কাছে সেটা বিভীষিকাময় এবং ভারতীয় গণতন্ত্রের কালো অধ্যায় হিসাবে সর্বদাই সেটা মানুষ স্মরণ রাখবে। আমি ধন্যবাদ জানাবো শ্রীমতী মিমি মজুমদার সহ তার মহিলা মোর্চার সম্পূর্ণ টিমকে, আমাদের প্রদেশ বিজেপিকে, কারণ এর আগেও আমরা সেটা সারা রাজ্যে বিজেপির নির্দেশে করেছি, মানুষকে ওয়াকিবহল করার জন্য যুব মোর্চা থেকে আয়োজন করা হয়েছে। এবং আগামী দিনে যে তরুণ প্রজন্ম, যারা আমাদের ফাউন্ডেশন বা ব্যাকবোন আগামী ফিউচার জেনারেশনের, তাদেরকে এই বিষয়ে সেখানে এডুকেট করা হয়েছে। স্যার কত কদিন আগে जनता महिला मोर्चा की ओर से किया जा रहा है। अभी अभी आपने देखा होगा कि हमारे बीच में थे हमारे माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी, और हमारे बीच में अभी उपस्थित थे हमारे राज्य सभापति और राज्यसभा के जो MP है राजीव भट्टाचार्य महोदय, और हमारे जो मिनिस्टर ऑफ फूड एंड टूरिज्म श्री सुशांत चौधरी महोदय भी उपस्थित है, और बहुत सारे मिनिस्टर चीफ व्हिप से लेकर सभी उपस्थित हैं। तो हम यही बोलना चाहते हैं कि देखिए 1975 का जो काला अध्याय है, वो हम जो आज का जनरेशन है, वो काला अध्याय शायद उनका जन्म भी नहीं हुआ होगा जब का ये जो 21 महीने का जो एक इंदिरा गांधी ने जो प्रभाव जो विस्तार किया था, अपना डिक्टेटरशिप जो विस्तार किया था, जो आज भी उसका जो इंडिया का जो प्रगति उन्नति आज भी बहुत पीछा हुआ है या पीछे है, उसी कारण से है। उसका जो 1975 का सन, वो कभी देशवासी वो भूल नहीं सकते, क्योंकि 1 लाख से ऊपर लोगों को वहाँ पे इम्प्रिजन किया गया, हत्या किया गया। तो मैं आपकी तरफ से यही बोलना चाहूँगी कि देखिए ये नया प्रजन्म है, और हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने इस अध्याय का, ये 50th ईयर ऑफ द डार्क चैप्टर ऑफ द इमरजेंसी इम्पोज्ड बाय कांग्रेस, ये हम कर रहे हैं महिला मोर्चा के ओर से। और वही है कि हम नारी शक्ति बंधन अधिनियम करके जो 33% रिजर्वेशन और वुमेन दिया गया है कि नया प्रजन्म आए और पार्लियामेंट बने, नया पार्लियामेंट हमें मिले, हमें नया लेजिस्लेचर मिले, तो उनका ये प्लेटफॉर्म है उनका भी हुनर प्रदर्शन करने के लिए। क्योंकि अगर रिजर्वेशन दिया गया है वुमेन को एम्पावर करने के लिए, तो हम चाह रहे हैं कि ज़्यादा से ज़्यादा वुमेन एम्पावर्ड हो,
नए रूप से हम भारत को गढ़े और उसमें मुख्य भूमिका जैसे मोदी जी ने लिया है महिलाओं को सशक्त करके, तो मोदी जी को भी सशक्त करने के लिए महिलाओं को आगे बढ़ना चाहिए और इसीलिए हम ये मॉक पार्लियामेंट कर रहे हैं। और सब आपको मतलब हम क्या बोले, वो काला अध्याय के संबंध हम जितना बोले वो कम पड़ेगा, क्योंकि अभी भी हम पीछे हैं, इंडिया पीछे है, क्योंकि एकदम उसी इमरजेंसी के दौरान सिर्फ एक औरत का डिक्टेटरशिप, वो अपना गद्दी बचाने के लिए क्या कर নিয়ে উনি ইলেকশন জিতেছেন। এবং শুধু তাই নয়, আরেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যে উনার যে ইলেকশন এজেন্ট একজন গ্যাজেটেড অফিসার সেখানে ইলেকশন এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং এই দুটোর উপর ভিত্তি করে এই যে জাস্টিস জগমোহনলাল সিনহা 12ই জুন 1975 উনি ডিক্লেয়ার দেন যে উনার যে ইলেকশন সেটা নাল এন্ড ভয়েড, এবং তারপরেই কিন্তু এই ইমার্জেন্সির বিষয়গুলো আমাদের কাছে এসছে। আমরা সবাই জানি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা 1951 সেখানে বলা হয়েছে, এবং সেকশন 123 সেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ধরনের মানে নির্বাচনে যদি সরকারের সহযোগিতা নির্বাচন হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ওই যে অ্যাক্ট সেই অনুসারে তাদের মানে সেটাকে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করবেন। সেই অনুযায়ী জাস্টিস সিনহাজি সেই ডিক্লেয়ার করেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করেছিলেন, তখন সুপ্রিম কোর্টের দরজা উনি নক করলেন এবং সেখানে গিয়ে যখন, এবং 6 বছরের জন্য আমার মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে 6 বছরের জন্য ওনাকে নির্বাচিত করা হয়েছিল, তখন উনি সুপ্রিম কোর্টের দরজায় গেলেন। সেখান থেকেও দেখা গেল যে বিচারপতি কৃষ্ণা আয়ার উনি তখন বললেন যে না, ঠিক আছে প্রধানমন্ত্রী তুমি থাকতে পারবে, কিন্তু তুমি কোনো ভোটিং রাইট তোমার থাকবে না। শুধু তাই নয়, ভোটিং রাইট এবং কোন রকম টাকা পয়সা তুমি নিতে পারবে না, এবং সরকারি কোনো পদে তুমি থাকতে পারবে না। তো সেই অবস্থার মধ্যে তখনই আমরা সবাই জানি তৎকালীন সময়ে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ছিল, আমরা সবাই জানি যে সিদ্ধার্থ শঙ্কর রায়, উনাকে উনি ডেকে পাঠালেন এবং উনি নাম করা একজন ব্যারিস্টার ছিলেন, উনার সাথে পরামর্শ করলেন এবং রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আহমেদকে উনি প্রেসার করে সেই দিন 25শে জুন 1975 প্রেসার করে ডিক্লেয়ার করালেন যে ইমার্জেন্সি, এই কালো দিন যেটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করি। 50 বছর আমাদের পূর্ণ হলো যে এই 50 বছর, কিন্তু 50 বছরের অনেকেই এখানে হয়তো জন্মই হয়নি। তো সেই কারণেই আজকের যে মেইন উদ্দেশ্য এই মক পার্লামেন্ট, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনের যারা প্রজন্ম, যারা আগামী দিন হয়তো রাজনীতিতে আসবেন বা রাজনীতি নিয়ে চর্চা করবেন, সেই বিষয়গুলো তাদেরকে জানানো এবং তার বিষয়ে আলোচনা।